বৈচিত্র্য মানে জানো কি? ভারতের মধ্যে ধরো বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। বৈচিত্র্য মানে বিভিন্ন রকম কালচারাল বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, বিভিন্ন দেশের বৈচিত্র্য, আমাদের ধার্মিক রিলিজিয়াস বৈচিত্র্য আছে, যেমন ধরো বিভিন্ন ধর্মের মানুষ এখানে থাকে, রিলিজিয়ান বৈচিত্র্য, বিভিন্ন মানুষের ভাষাগত বৈচিত্র্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ বা ভাষা দেখতে পাওয়া যায়, এটাকে ভাষাগত বৈচিত্র্য বলা হয়। জীব বৈচিত্র্য মানে বিভিন্ন ধরনের জীব, যেমন ধরো ফ্লোরা এবং ফনা। ফ্লোরা মানে কি? ফ্লোরা মানে জানো, FLORA। ফ্লোরা মানে হচ্ছে প্ল্যান্ট কিংডম। ফ্লোরা মানে বিভিন্ন উদ্ভিদদেরকে নিয়ে যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে ফ্লোরা। ফনা হচ্ছে অ্যানিমাল কিংডম, বিভিন্ন অ্যানিমালদেরকে নিয়ে যে রাজ্য বা আমাদের আর্থে যে বিভিন্ন অ্যানিমাল আছে তাদেরকে নিয়ে তৈরি হয় ফনা। তাহলে এই ফ্লোরা এবং ফনা এই দুটোর মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায় সেটাই হচ্ছে জীববৈচিত্র্য। বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেছিল, এই জিনিসটি নিয়ে আমি একটা ক্লাস করব এবং এটা আরেকটা ক্লাস করা আছে, ইউটিউবে ক্লাসটা দেবো করবো। তো এখানে থেকে দুটো ক্লাস করব, এগুলো খুব পরীক্ষা আছে, এখান থেকে বেশি কোশ্চেন আছে। আমরা যে সেকশনগুলো কোশ্চেন বেশি আছে সেগুলো আগে শেষ করবো। ম্যাথমেটিক্সের যে জায়গাগুলো মানে তোমাদের করলে হবে, বাকি ক্লাস 10 লেভেলের ম্যাথ আছে, খুব সহজ আছে। ম্যাথগুলো 15টা 10টা ম্যাথ থাকে আর 5টা জিআই থাকে। ঠিক আছে, তো আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করে তোমাদেরকে প্র্যাকটিস সেট করাবো, যেখানে ম্যাথগুলো পুরো সবগুলো রিভিশন করতে পারবে। কারণ বেশি সময় নিয়ে আমাকে ওই টাইম ধরে চলতে হবে, পরে সময় থাকলে তখন ক্লাস দেবো আর, ঠিক আছে, এখন সেইভাবে করতে হবে। তো প্রথমে আমরা এই কয়েকটা আমি ফিজিক্সের কিছু সায়েন্সের উপর একটা সেট দেবো, জেরক্স কালকে দেখে পিডিএফটা দিয়েছিলাম, ওই সেটটা তোমাদের কিছু নোটসগুলো আমি জেরক্স করে দিচ্ছি, তাছাড়া তোমরা করবে না, কারণ জেরক্স ছাড়া পড়তে ভালো লাগবে না, পড়তে পারবে না। তো এখন কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দেখো, সিলেবাস চ্যাপ্টার ওয়াইজও সহজ অনেক জিনিস কভার হয় না, কিছু কোশ্চেন তোমাদের আমি লিখতে বলছি, এখন লিখো আজকে পরপর এই কোশ্চেনগুলো, যেগুলো এসেছে আগের বহু পরীক্ষাতে ইম্পর্টেন্ট দেখে কিছু কোশ্চেন তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি থেকে লেখাচ্ছি, যে কোশ্চেনগুলো আজকে লিখো একটু, যাতে একটু কম কথা বলতে হয়। ওয়ান লাইনার কিছু কোশ্চেন লিখো। আমাদের জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে, 28 ফেব্রুয়ারি। চন্দ্রশেখর ভেঙ্কট রমন জন্মদিন উপলক্ষে। সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। সিভি রমন নিয়ে সাইডে লিখে রাখতে পারো, ফার্স্ট সায়েন্টিস্ট, ব্র্যাকেটে ফিজিক্সের উপর, নোবেল প্রাইজ 1930, ফার্স্ট
ভারত রত্ন অ্যাওয়ার্ড 1954 সাল। বলো। প্রথম সায়েন্টিস্ট যিনি নোবেল প্রাইজ পেয়েছেন ফিজিক্সের উপর 1930 সাল, ওনার বার্থডেটা জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। প্রথম ভারতরত্ন কিসের উপর পেয়েছে নোবেল প্রাইজ? স্ক্যাটারিং অফ লাইট, লিখে রাখবে স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ, এই আলোর বিচ্ছুরণের উপর বা স্ক্যাটারিং অফ লাইট, স্ক্যাটারিং মানে ছড়িয়ে পড়া, স্ক্যাটারিং অফ লাইট, এই আলোর বিচ্ছুরণের উপর তিনি রিসার্চ করেছিলেন এবং যার জন্য তিনি ভারতরত্ন এই নোবেল প্রাইজ পেয়েছেন 1930 সালে। প্রথম বিজ্ঞানী ভারতীয় তিনি ভারতরত্ন পেয়েছেন। প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি ভারতরত্ন পেয়েছেন 1930 সালে, পুরো নাম হচ্ছে চন্দ্রশেখর ভেঙ্কট রমন। বুঝেছো? প্রমাণ করার কথা বললাম। প্রথম ভারতরত্ন পুরস্কার কখন থেকে দেওয়া হয়? 1954 সালে। এখান থেকে উত্তর চলে আসছে। ভারতরত্ন এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ পুরস্কার। এটা ভারতের সর্বোচ্চ পুরস্কার, কি নাম বললাম? ভারতরত্ন। তো তিনি পেয়েছিলেন, আর কে কে পেয়েছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, নাম শুনেছো? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উপরাষ্ট্রপতি। তিনি পেয়েছিলেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পেয়েছিলেন। আরেকজন পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তো মনে রাখতে পারবেন, তোমরা এটা মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষার সময় দরকার হবে। আচ্ছা, নাম্বার 2 কোয়েশ্চেন লেখো। আমাদের মানব দেহে সব থেকে বড় গ্রন্থির নাম কি বলেছিলাম আমি? লিভার সবচেয়ে বড় গ্রন্থি, তাই তো? সবচেয়ে বড় অঙ্গ বললে স্কিন বা ত্বকের কথা বলছি। আচ্ছা, লিভার সংক্রান্ত স্টাডি, সেটা কি বলা হয়? লিখে রাখো, লিভার সংক্রান্ত বিদ্যার নাম লিভার সংক্রান্ত বিদ্যা। লিভার সংক্রান্ত বিদ্যা এটা হচ্ছে হ্যাপাটোলজি। একটা জিনিস মনে রাখবে, LOGY, কোনো কিছু শেষে LOGY যুক্ত হওয়া মানে কি হলো? কোনো কিছু স্টাডি অ্যাবাউট সামথিং। হ্যাপাটোলজি মানে হচ্ছে লিভার সংক্রান্ত বিদ্যা। আমাদের শরীরে কতগুলি হাড় থাকে? 206। আচ্ছা, বাচ্চাদের কতগুলো থাকে? বেশি না কম? ঠান্ডা লাগছে?
300টা থাকে। এই ওয়েদারটা খুব খারাপ, ঠান্ডা লেগে যাচ্ছে। 300টা, ঠিক আছে। পরে হাড়গুলো কি হয়, কমে যায়, কি হয়, দারুণ হয়ে যায় নাকি? যে মানবদের খাবার যখন পরিপাক হয়, পরিপাকে কোন অ্যাসিড কাজ করে? বলো তো, পারবেন? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আমাদের মুখে যে লালাক্ষরণ হয়, এটাকে কি বলে? ইংলিশে কি বলা হয়? স্যালিভা, তাই তো? আচ্ছা, এটা কোথা থেকে স্খলিত হয়? স্যালিভারি গ্ল্যান্ড থেকে। কি বললাম? স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড থেকে আমাদের মুখে লালাক্ষরণ হয়। আমাদের মুখে লালাক্ষরণ প্রতিদিন কতটা হয়? লিখে রাখবে, 1.5 লিটার পার ডে। প্রতিদিন আমাদের শরীরে লালাক্ষরিত হয় 1.5 লিটার, 1.5 লিটার পার ডে। কোথা থেকে খরিত হচ্ছে? স্যালিভারি গ্ল্যান্ড থেকে। কি খরিত হয়? স্যালিভা। আমাদের যে বৈদ্যুতিক বাতি আছে, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতু, কোন ধাতুর সাহায্যে? বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর সাহায্যে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলতে পারবেন? আচ্ছা, বৈদ্যুতিক বাতির যে ফিলামেন্ট, সেটা দিয়ে জ্বলে কোন ধাতুর সাহায্যে? কনস্ট্যান্ট। ভিতরে তারটা, ওটা তারের ভিতরে ওটা তামা হয়, কিন্তু বাতি লাইটের ভিতরে ওটা কনস্ট্যান্ট থাকে। इंटरनेशनल लिख रखो, इंटरनेशनल वाइल्ड लाइफ, वाइल्ड लाइफ বন্য প্রাণী দিবস কবে পালিত হয়? 6 অক্টোবর, আন্তর্জাতিক বন্য প্রাণী দিবস।
ওয়াইল্ড লাইফ বন্য প্রাণী বন্য প্রাণী দিবস কবে পালিত হয়? ভারতের বন্যপ্রাণী আইন সংরক্ষণ আইন কবে পাস হয়? 1972 সাল 1974। ভারতের বন আইন কবে পাস হয়? 1927। পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো আশি। ব্যাঘ্র প্রকল্প টাইগার প্রজেক্ট কবে পাস হয়? 1973। হাতি প্রকল্প 1992। প্রোটেকশন অ্যাক্ট বাঘগুলোকে সংরক্ষণ করতে হবে, তার জন্য একটা আইন বানানো। হাতি প্রকল্প হাতি সংরক্ষণ প্রকল্প, এই হাতিগুলোকে সংরক্ষণ করতে হবে তার জন্য আইন। আমাদের একটা কোশ্চেন দেবো করে জেরক্স করা আমি বলে শুরু করতে পারবো মক টেস্টের মতো কোশ্চেন। প্রথমে কোশ্চেনগুলো দেখা দরকার কিরকম আসে। হাতি প্রকল্প 1992। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? গ্রিনহাউস এই গ্রিনহাউস ইফেক্টের ফলটা কি হয় বলো তো? এটা হবে CO2। ফ্যানটা বন্ধ করে দেবো। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড। আগের দিন একটা জিনিস বলছিলাম দেখো, ওই অগ্নি নির্বাপক যন্ত্রে CO2 হয়। গ্রিনহাউস ইফেক্টের ফলে পৃথিবীতে কি ঘটে আর কি, মানে ফলাফলে কি হয়? ওজোন স্তর যে আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। ওজোন স্তরের যে ওজোন হোল তৈরি হচ্ছে সেটা দিয়ে আলট্রাভায়োলেট রেট আসছে, সেটা ঠিক আছে। এর ফলে গ্রিনহাউস গ্যাসটা যখন বদ্ধ হয়ে যাচ্ছে পৃথিবীতে থাকছে, এর ফলে কি হয়? এর ফলে বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, মেইন কাজটা যেটা হচ্ছে এর ফলে এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন।
কোশ্চেন বিভিন্ন রকম হতে পারে, জিনিসটা বুঝে রাখতে হবে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে পরীক্ষাতে। অনেক সময় কোশ্চেন পড়ার ভুলে অনেক সময় ভুল হয়ে যায়, মানে প্রত্যেকেরই হয়। বলবে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এরকম অপশন দিতে পারে। কি কি গ্রিন হাউস গ্যাস আছে সেগুলো একটু লিখো। আর এর ফলে তো তোমাদেরকে বলে দিলাম যে এর ফলে কি কি হয়। কি কি গ্রিন হাউস গ্যাস আছে? CFC, CO2, কি কি গ্যাস আছে? CFC ক্লোরোফ্লোরোকার্বন, CO2 কার্বন ডাই অক্সাইড, তারপর লেখো HFC, HFC, SF6, SF6, PFC, SF6 মানে হচ্ছে সালফার হেক্সাক্লোরাইড, লিখে রাখতে পারো। SF6 মানে বললাম সালফার হেক্সাক্লোরাইড, সালফার হেক্সাক্লোরাইড। আর CFC তো জানো, HFC হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন, HFC, HFC, HFC পুরো নাম হলো হাইড্রোফ্লোরোকার্বন। CFC ক্লোরোফ্লোরোকার্বন, HFC হাইড্রোফ্লোরোকার্বন, SF6 সালফার হেক্সাফ্লোরাইড। 6 means hexa, ঠিক আছে? সালফার হেক্সাফ্লোরাইড, ফ্লোরাইড হবে সালফার হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড, এটা হচ্ছে SF6 সালফার হেক্সাফ্লোরাইড। আচ্ছা N2O আরেকটা গ্যাস লিখো, N2O নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড কে লাফিং গ্যাস বলা হয়, লিখে রাখবে নাইট্রাস অক্সাইড N2O হচ্ছে নাইট্রাস অক্সাইড। একে লাফিং গ্যাস বলা হয়, নাইট্রাস অক্সাইড কে লাফিং গ্যাস বলা হয়। ঠিক আছে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বলতো, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবথেকে দায়ী কোন গ্যাস? গ্রিন হাউসের প্রধান গ্যাস কোনটা বললাম? তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান কোনটি? গ্লোবাল ওয়ার্মিং হলে আমাদের অনেকগুলো সি লেভেলের মানে সমুদ্রের জলের স্তরটা বেড়ে যায়, কারণ কি বরফটা গলে যাচ্ছে, তো সেই বরফটা গলে আবার জল হয়ে যাচ্ছে। এরপর বিভিন্ন ডিপ্লেশন অফ ওজোন লেয়ার, এটা তো হচ্ছে। আর যেখানে দুটো তিনটে পয়েন্ট আরো বলছি। কিয়োটো প্রোটোকল লিখে রাখো, কবে হয়েছিল কিয়োটো প্রোটোকল? আরেকটা প্রথমে লেখো কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল লিখে রাখো 11 ডিসেম্বর
1997 এটা হচ্ছে আইনটা কার্যকরী হয়, এটা আইনটি পাস হয় লেখা, আর কার্যকরী হয়েছিল 16 ফেব্রুয়ারি 2005 সালে। কিয়োটো প্রোটোকল প্রধান লক্ষ্য কি ছিল? প্রধান লক্ষ্য CO2 এবং অন্যান্য গ্যাসের ব্যবহার কমানো। এবং আমাদের যে ইকোলজি আছে সেই ইকোলজিটাকে বাঁচানো, এটা ছিল প্রধান লক্ষ্য। আমি কি বলতো, এই যে উন্নত দেশগুলো আছে, আমেরিকা থেকে শুরু করে যে উন্নত দেশগুলো আছে, তারা পরিবেশকে তোমার ক্ষতি করে, পরিবেশের উপর অত্যাচার করে বিভিন্ন ভাবে, নিজেরা ইন্ডাস্ট্রি ফর্ম করেছে এবং সেখান থেকে প্রফিট বা মুনাফা অর্জন করেছে। কিন্তু একটা সময় গিয়ে ওরাই রুলসটা বানাচ্ছে যে এই নেচারকে ক্ষতি করা যাবে না, এবং 1997 সালে প্রোটোকলটা চালু হচ্ছে, মানে আইনটা পাস হচ্ছে, কিন্তু কার্যকরী হচ্ছে 2005 সালে। কোশ্চেন আসলে তোমরা 1997 করবে, যদি আলাদা আলাদা করে লিখে দেয় যে আইনটি কবে পাস হয়েছিল, এটা বলে 1997, ডেট গুলো সাধারণত আসে না, তাও লিখে রাখলাম। এই আইনটি কবে কার্যকরী হয়েছিল যদি এরকম কোশ্চেন আসে, তাহলে 2005। আরেকটা আছে মন্ট্রিল প্রোটোকল। খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, মন্ট্রিল প্রোটোকল। এটা হচ্ছে 1987 সাল, ঠিক আছে। ওজোন লেয়ার, ওজোন স্তর যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ওজোন স্তর যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ওজোন লেয়ার, তার জন্য এই প্রোটোকলটা নিয়ে আসা হয়েছিল, মন্ট্রিল প্রোটোকল। মনে রাখবে, মন্ট্রিল হচ্ছে 87, কিয়োটো 97। 1987, 1997 পরের দিন আমি সবগুলো পড়া দেবো, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো লেখাচ্ছি। মন্ট্রিল প্রোটোকল 1987, কিয়োটো প্রোটোকল 1997, ঠিক আছে। এরপর লিখবে জাইকা ভাইরাস, জাইকা বা জিকা ভাইরাস। এটা সংক্রমণ করে কোন মশা? লিখে রাখবে এডিস মশা।
অ্যাডিস মশা। আচ্ছা, ছত্রাক বা যেগুলো ফাঙ্গাস হয়, ফাঙ্গাস নিয়ে স্টাডি কি আগের দিন বলছিলাম, মাইকোলজি, তাই তো? স্টাডি অ্যাবাউট ফাঙ্গাস বা ছত্রাক নিয়ে আলোচনা। এই বিদ্যা হচ্ছে মাইকোলজি। স্টাডি অফ ফাঙ্গাস, ফাঙ্গি, এটা হচ্ছে মাইকোলজি। মাইকোলজি আমরা কত দূর অবধি দেখতে পাই জানো? আমাদের চোখের দৃষ্টি কত দূর? আমাদের চোখের দৃষ্টি হচ্ছে 6 মিটার, 6 মিটার, মানে 6 মিটার অবধি আমরা ভালোভাবে দেখতে পাই। লিখতে হবে একটা, লিখে রাখো মার্স গ্যাস। মার্স গ্যাসের মুখ্য উপাদান মার্স গ্যাস। এটা হচ্ছে CH4 বা মিথেন। আচ্ছা বলো তো, গাজরে কোন ভিটামিন থাকে? তোমরা ক্লাস লেভেলে যে বইগুলো আছে, 9 10 বইগুলো, টেক্সট গুলো পড়বে, ঠিক আছে? টেক্সট গুলো পড়বে, আমি বই ধরে ধরে 1 2 দিন করে আলোচনা করবো। 1 নিউটন সমান কত ডাইন বলতো? 1 নিউটন সমান কত ডাইন? চাপের এসআই একক পাস্কাল। আচ্ছা, দীপন প্রাবল্যের একক? ক্যান্ডেলা। কম্পাঙ্কের এসআই একক? আর্জ। ক্ষমতার এসআই একক? ওয়াট। এইগুলো লিখেছিলাম, দেখবেন পাঠিয়েছিলাম তোমাকে, ওইগুলো পড়বে, ফার্স্ট চ্যাপ্টারটা পড়বে, এরকম যে কোনো কোশ্চেন আসতে পারে। ভরের সব থেকে ছোট একক ভর ডাল্টন। ওয়ান অশ্ব শক্তি সমান কত ওয়াট? 1 অশ্ব শক্তি মানে, ঠিক আছে, 1 অশ্ব শক্তি সমান
আচ্ছা বলো বলের এসআই একক, নিউটন, সিজিএস একক, ডাইন, এগুলো পড়বে। জাতীয় বিজ্ঞান দিবস কবে বললাম? আঠাশে কি ফেব্রুয়ারি। আচ্ছা নেফ্রোলজি, নেফ্রোলজি কার সাথে যুক্ত, মানে কি সংক্রান্ত স্টাডি? উদ্ভিদ। নেফ্রন নাম শুনেনি তোমরা? নেফ্রন, নেফ্রনের ছবি আঁকতে হয়নি কখনো? নিউরন, নেফ্রন। নেফ্রোলজি, নেফ্রোটা হচ্ছে সবসময় কিসের সাথে যুক্ত? কিডনি, কিডনি সংক্রান্ত বিজ্ঞান। এগুলো ইংলিশে ওয়ান ওয়ার্ডস হয়ে যাচ্ছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আচ্ছা পর্যায় সারণীর আবিষ্কারকে কাকে বলা হয়? মেন্ডেলিভ। গুলো পড়ানো হবে, কয়েকটা চ্যাপ্টার গুলো পড়ানো হবে। ডিএনএ এর ফুল ফর্ম? আচ্ছা আমাদের বাড়িতে যে ধরনের কারেন্ট থাকে, দেখবে দুটো ভাগ আছে, এসি আর পিডিসি। ইলেকট্রিসিটিটা একটু পড়িয়ে দেওয়া হয়, এটা তো বুঝতে পারবে না। আচ্ছা আঙ্গুরে কি অ্যাসিড থাকে? আঙ্গুর। আপেলে কি থাকে? তেঁতুলে কি থাকে? টমেটোতে কি থাকে? টমেটো জানো, ইলেকট্রিক কোনটাতে থাকে? আপেলে ম্যালিক অ্যাসিড। লেবুতে থাকে। টাটারে তেঁতুলে থাকে। আঙ্গুরও কিন্তু টাটা দিকে থাকে, ঠিক আছে? আঙ্গুর। তোমাদের যে এবার দেখো অনলাইনের একটা জিপিএফ দিয়েছি কালকে, ওই কোশ্চেন গুলো করে আসবে। 200-250 মতো কোশ্চেন। অনেক সময় কি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করলেও অনেক সময় এগুলো গ্রুপটা রেগুলারলি ফলো করবে, ঠিক আছে? গ্রুপটা সবসময় ফলো করবে, আমি চটপট দিয়ে যাবো প্রতিদিন কিছু না কিছু, কারণ সময় কম আছে, তোমাদেরকে নিজে পড়তে হবে বাড়িতে। আচ্ছা বংশগতির জনক কাকে বলা হয়? বংশগতি কাকে বলে জানো? হেরিডিটি। পড়াবো আমি চ্যাপ্টারে। বংশগতি বা যেটাকে বলা হয় হেরিডিটি, এটা হেরিডিটি কাকে বলা হয় এখন লিখতে হবে না, এখন বংশগতির জনক কাকে বলা হয় সেটা লিখতে।
মেন্ডেল, মাথাটা টুকানা। গ্রেগর জোহার মেন্ডেল। মেন্ডেল হচ্ছে বংশগতির জনক। বংশগতি জিনিসটা কি? বাবা মায়ের বৈশিষ্ট্য তার সন্তান সব বৈশিষ্ট্য যায়, যে বৈশিষ্ট্যগুলো সুপ্ত থাকে সেগুলোকে কি বলা হয়? প্রকট। আর যেগুলো সুপ্ত থাকে না সেগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, বংশগতি মানে হচ্ছে হেরিডিটি। এক জন্ম থেকে পরবর্তী প্রজন্মে যখন কোনো বৈশিষ্ট্য পিতামাতার ছেলে থেকে সন্তান সন্ততিদের কাছে যায় তখন সেটাকে বংশগতি বলা হয়। আচ্ছা, বংশগতির জনক বলছি মেন্ডেলকে। এই যে কিছু বৈশিষ্ট্য আলাদা দেখা যাচ্ছে এটাকে ভেদ বা প্রকরণ বলা হয়। ভেদ বা প্রকরণ, প্রকরণ বা ভেদ। ভেদ মানে পার্থক্য। পৃথিবীতে তোমার মতো কেউ নেই, খুঁজে নেবে জানতে, সবাই সবার মতো আলাদা আলাদা। বল না, বাবা মার মতো ছেলেটা হয়েছে, ছেলেটা একটু হলেও আলাদা আছে। সবকিছু একই হতে পারে না, কিছু না কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আলাদা থাকবে। পৃথিবীতে তোমার মতো কেউ নেই, এই জন্য এই ভেদ বা প্রকরণ জিনিসটা হয়েছে। আচ্ছা, তোমরা জীবাশ্মের নাম শুনেছো? এটাকে ইংলিশে বলা হয় ফসিলস। ফসিলস। এই জীবাশ্মের বয়স কি দিয়ে নির্ধারণ করা হয়? C14 আইসোটোপ। কোন বলছে তো কার্বন 14 যে আইসোটোপ আছে এটা দিয়ে জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয়। এটার সাথে জীবাশ্মটা কেন বলছে? কিছু জীবন্ত জীবাশ্ম আছে, মানে যেগুলো বছরের পর বছর পেরিয়ে গেছে, যুগের পর যুগ পেরিয়ে গেছে, তাদের মধ্যে কোন রকম চেঞ্জেস হয়নি, তারা একই রকম রয়ে গেছে। যেমন মানুষ, আমরা কি আগে এরকম ছিলাম? দেখবে অনেক জুলজিক্যাল পার্কে কিছু বড় মানুষ রাখা থাকে, দেখে আস কেমন ছিলাম। যদি ওরকম থেকে যেতে তাহলে অন্যরকম হতো। তো এইভাবে কিছু জনের চেঞ্জ হয়ে গেছে, পরিবেশের সাথে সংগ্রাম করে করে, অস্তিত্বের জন্য সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এই মতবাদগুলোকে দিয়েছিল চার্লস ডারউইন, এবং সেগুলো প্রবর্তন করেছিল হার্বার্ট স্পেন্সার। চার্লস ডারউইনের লেখা বইটির নাম কি? অরিজিন অফ স্পেসিস। বইটার নাম বড়, ছোট করে এটুকু বললাম, অরিজিন অফ স্পেসিস। কত সালে এটা লেখা হয়েছিল? তিনি একটা জাহাজে করে ঘুরে বেড়াতেন, এই জাহাজটার নাম কি? ক্লাসের বইগুলো পড়বে সবাই, আমি এই চ্যাপ্টার গুলো পড়াবো। একটু বলে রাখলাম যে জীবাশ্ম মানে কি, বংশগতি হয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো চেঞ্জেস হয়নি, রিপ্রোডাকশন হয়েছে, রিপ্রোডাকশনটা বায়োলজিস্টরা পড়াবে আলাদা করে। তো বংশগতি হয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো রকম চেঞ্জেস হয়নি, জীবন্ত জীবাশ্মের মতো রয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে, আর এই ফসিল বা জীবাশ্ম কোন শিলাতে দেখতে পাওয়া যায়? কোন পাথরে? মাটি কত রকমের হয়? শিলা বা পাথর? আগ্নেয় শিলা, হ্যাঁ, ব্যাসাল্ট গ্রানাইট হচ্ছে এগুলো রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা। এই যে পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলা হয়, কারণ পাললিক শিলা বিভিন্ন স্তরে স্তরে চাপা পড়ে জমা হয়ে তৈরি। হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিল। সেডিমেন্টারি রকস, যেটা পাললিক শিলা, সেই পাললিক শিলায় জীবাশ্ম ফসিল দেখা যায়। এটা কোন আইসোটোপ দিয়ে পরিমাপ করা যায়? C14 আইসোটোপ। এটা যদি 5000 কোটি বছর পর্যন্ত হয়, এবং অনেক পুরনো হলে তখন আইসোটোপটা হয়ে যাবে
ইউরেনিয়াম 238 আরেকটা আইসোটোপ আছে মেবি ইউরেনিয়াম 238। এই আইসোটোপটা যদি অনেক বছরের পুরনো জীবাশ্ম হয় তাহলে তার বয়সটা বুঝে যায়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যেটা পড়াবো বলেছিলাম এরপর এই ধাতু অধাতু এটা মেটাডোলজি, এটা এরপর লিখো। ধাতু থেকে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখে দিচ্ছি, বেশি কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। একটু লিখো আজকে একটু তারপরে বুঝিয়ে দেবো। তারপর তোমাদের ম্যাথসের আসবে, ম্যাথ করবে। থাক থাক থাক। আমাদের এমসিকিউ আমি অনেক দেবো এই জায়গাগুলো থেকে, ঠিক আছে। এমসিকিউ গুলো করবে একটু সিলেবাসটা দিয়ে পিডিএফ দেওয়া জেরক্স করে নিতে পারো বই থেকে আমাদের বই থেকে। 300-500 এখানে দেখো 483টা এমসিকিউ আছে সায়েন্সের উপর। এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করবে। সব বই তো কেনা সম্ভব নয়, আমার কাছে যে বইগুলো আছে সেগুলো পড়লেই হবে, জেরক্স করে নেবে। প্রথমে বুঝতে হবে যে মেটাল জিনিসটা কি, যারা একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে। ধাতু হচ্ছে কি দুটো অবজেক্ট, দুটো জিনিসের মধ্যে আকর্ষণ। আমরা কম্পিটিটিভ বেস পড়বো, এখানে তোমাকে সেই জিনিসটার উপরে বিরাট কিছু রিসার্চ করতে হবে না, পরীক্ষাতে যে যেরকমের কোয়েশ্চেন আসে সেই রকম ভাবে আমরা জিনিসটাকে পড়ে শেষ করবো, ঠিক আছে।
এবং এখানে তোমাকে ওই ক্লাস 11-12 যেভাবে কেমিস্ট্রি পড়ানো ওইরকম ভাবে পড়ার দরকার নেই। বিরাট কিছু জানতে হবে না, যেগুলো যেটুকু দরকার ধাতু বলতে, ধাতুর মধ্যে কি থাকে that conduct heat and electricity. Conduct heat and electricity. সব সময় কি তৈরি করে? পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়ন তৈরি করে। সব সময় ধনাত্মক আয়ন তৈরি করে। ইলেকট্রন লুজ করে, ইলেকট্রন হারিয়ে কি করে? সবসময় ধনাত্মক আয়ন তৈরি করে। একটা একটা ইলেকট্রন বর্জন করে এবং তারপর ধনাত্মক আয়ন তৈরি করে। তীব্র আকর্ষণ করে, গ্যালাসাকার, তীব্র আকর্ষণ করে গ্যালাসাকার, তাপ ও বিদ্যুতের সুপরিবাহী। এই যে লেখা আছে তাপ ও বিদ্যুতের গুড কন্ডাক্টর, তাপ ও বিদ্যুতের, বাংলাতে একসাথে লিখে দিলাম, তাপ ও বিদ্যুতের সুপরিবাহী। এটাই হচ্ছে তোমার ধাতু। দেখো এর অপোজিট গুলো হবে অধাতু, যেগুলো নন মেটাল। আমাদেরকে প্রথমে ধাতুগুলো জানতে হবে, মানে এটা ঋণাত্মক আয়ন তৈরি করবে, এখানে আকর্ষণটা কম অধাতুর মধ্যে, তাপ বিদ্যুতের পরিবাহী হবে, হিট এন্ড ইলেকট্রিসিটি গুড কন্ডাক্টর হবে না, এগুলো অধাতুর মধ্যে পড়বে। এরপর কিছু আছে ধাতু সংকর। অধাতুটা এইভাবে লিখেছিলে কি তোমরা? ঠিক আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি। লিখে রাখো অধাতু। ধাতু সংকর মানে কি বলতো? দুই বা ততোধিক ধাতু যখন একসাথে এখান থেকে কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করবো, তার আগে এটা একটু লিখে রাখো। ধাতুর ধর্ম কিছু থাকবে না, যেগুলো এগুলো দেখলাম। এখানে কি ধাতু সবসময় চকচকে হয়, আর অধাতু কি হবে? চকচকে হবে না। তাপ ও তড়িতের কুপরিবাহী।
তাপতড়িতের উপরিবাহী হবে পিটিএ বা টেনে সোজা করা যায় না। এগুলোতে যায়, ধাতু করা যায়, যা যেমন খুশি করা যায়। চকচকে নয়, এগুলো হচ্ছে ধর্ম। উদাহরণ লিখে রাখুন, নমনীয় নয়। এই যে পিটিএ করা যায় না তার মানে নমনীয় নয়। ঠিক আছে, তারপরে ভঙ্গুর, সহজে ভেঙে যায়। তাহলে অধাতুর বৈশিষ্ট্য কি বললাম? তাপ ও তড়িতের উপরিবাহী, এটি নমনীয় নয় কারণ এটিকে পিটিয়ে বা টেনে সোজা করা যায় না। চকচকে নয়, ভঙ্গুর, সহজে ভেঙে যায়। পদার্থ বিভিন্ন অবস্থায় থাকতে পারে, যেমন কিছু গ্যাসিয়াস আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো। আর কঠিন অবস্থায় কিছু পদার্থ আছে, যেমন ধরো সালফার, কার্বন, ফসফরাস। আর কিছু তরল ধাতু আছে, তরল ধাতুর নাম বলতে পারবে? পরীক্ষা আছে, এটা হচ্ছে ব্রোমিন। কঠিন অবস্থায় কিছু ব্রহ্মাণ অধাতু আছে, কঠিন অধাতু হচ্ছে ফসফরাস, ফসফরাস কঠিন হচ্ছে ফসফরাস, সালফার, কার্বন। কঠিন তরল। আর গ্যাসীয় তো জানো, গ্যাসীয় ধাতু হচ্ছে তোমার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন। ধাতু সবসময় তাপ ও তড়িতের সুপরিবাহী, আর অধাতু হচ্ছে কুপরিবাহী। এরা সবসময় চকচক করে, এটা কেটে গরম করে ধাতুকে বিভিন্ন রকম আকার দেওয়া যায়, কিন্তু অধাতুকে কিছু করা যায় না, বুঝতে পারছো? আর তীব্র আকর্ষণ করলে, এটার মধ্যে আকর্ষণ আছে, একে অপরকে আকর্ষণ করে, কেলাসাকার। তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, এটা চকচকে হয়, ধাতু সবসময় চকচক করে, যেমন গোল্ড কত চকচক। ঠিক আছে, আর এটা কিন্তু চকচকে নয়, সহজে ভেঙে যায়। তাপ ও তড়িতের উপরিবাহী, এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি মনে রাখবে। এরপর দেখবে কিছু মেটাল আছে, যে মেটাল গুলো থেকে সাউন্ড বের হয়, সোনোরাস সাউন্ড বলা হয়। যেমন দেখবে গিটারের যে তার আছে, সোনোরাস সাউন্ড বলা হয়। আর এক ধরনের রিঙ্গিং সাউন্ড এই তারগুলো থেকে দেখতে পাওয়া যায়, বিভিন্ন ইনস্ট্রুমেন্টে এটা ব্যবহার করা হয়। মেটালস বলছে হাই, মানে অনেক, মানে তাপে একে গলানো হয়, এর ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু অধাতুর এরকম ধরনের কোনো ব্যাপার নেই। কপার, আয়রন, এগুলো এগুলো হচ্ছে অনেক হার্ড মেটাল, হয় হার্ড মানে শক্ত। লেখা রাখো মোস্ট অফ দা মেটাল, মানে বেশিরভাগ মেটাল, নিচে পয়েন্ট করে লেখো বেশিরভাগ মেটাল কঠিন হয়, বেশিরভাগ মেটাল কঠিন হয়, বেশিরভাগ মেটাল কঠিন হয়। পরপরত আর সব করতে হবে না, দেখো বেশিরভাগ মেটাল কঠিন হয়। কিছু কিছু অ্যালকালি মেটাল,
কিছু অ্যালকালি AlKAli অ্যালকালি মেটাল ব্র্যাকেটে লিখে পাবেন সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম কিছু অ্যালকালি মেটাল এগুলো বাদ দিই এগুলো সফট হয় ঠিক আছে তাহলে বেশিরভাগ মেটাল কঠিন হয় হার্ড হয় কিছু অ্যালকালি মেটাল বাদ দিই ঠিক আছে অ্যালকালি মেটাল কোনগুলো সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এটা গ্রুপ 1 এ তে থাকে পিরিয়ডিক টেবিল গ্রুপ 1 এ পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1 এ অ্যালকালি মেটাল ঠিক আছে এবং এর পিরিয়ডিক টেবিল যখন পড়বে বুঝবে তখন এবং এই মেটালগুলো লেখা রাখবে এই যে সোডিয়াম পটাশিয়াম এগুলো খুব সহজ মানে সফট হয় ছুরি দিয়ে কাটা যায় ঠিক আছে এগুলো খুব নরম হয় লিখে রাখবেন এইগুলো খুব নরম হয় ভেরি সফট এন্ড কাট বাই নাইফ ছুরি দিয়ে কাটা যায় কোশ্চেন আছে এই মেটালগুলো সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এই অ্যালকালি মেটালগুলো পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1 এ তে আছে এগুলো খুব সফট হয় এবং ছুরি দিয়ে কাটা যায় প্রত্যেকটার পারমাণবিক সংখ্যাগুলো পড়তে হবে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19 ঠিক আছে এরকম ভাবে পারমাণবিক সংখ্যাগুলো পড়তে হবে আচ্ছা আমাদের যে লোহাতে মোর্চা লাগে কেন লাগে মানে কার উপস্থিতির জন্য মোর্চা লাগে কোন দুটি জিনিসের উপস্থিতি থাকে মোর্চা অক্সিজেন আর জল ঠিক আছে একদিন বৃষ্টিতে ভিজলে তারপরে দিনে দেখে মোর্চা লেগেছে তাহলে অক্সিজেন এবং জলের উপস্থিতির জন্য লোহার মোর্চা লাগে লিখে রাখো সবচেয়ে সবচেয়ে নমনীয় ধাতু পয়েন্ট করে করে যে পয়েন্ট গুলো বলছি সেগুলো লিখে রাখো সব থেকে নমনীয় ধাতু পরপর নিচে নিচে লিখে দাও সব থেকে নমনীয় ধাতু জানলে বলবে যেটা জানবে সেটা বলবে কি হবে সব থেকে সফট মেটাল আন্দাজে হবে না কিছু লিখে রাখো সোনা নমনীয় ধাতু হচ্ছে সোনা গোল্ড তারপর লেখো ভঙ্গুর ধাতু কাকে বলা হয় লিখে রাখো বিসমাথ নমনীয় বললাম সোনা গোল্ড সবচেয়ে কঠিন মৌল কঠিন মৌল লিখে রাখবে হীরক সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম
He সব থেকে ভারী নিষ্ক্রিয় গ্যাস। রেডন। যে ধাতুর গলনাঙ্ক সব থেকে কম, এটা হচ্ছে পারদ। পারদকে বলা হয় লিকুইড মেটাল। গলনাঙ্ক কত আর স্ফুটনাঙ্ক কত লিখে রাখো। আটত্রিশ দশমিক নয় 38.9 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে গলনাঙ্ক। আর 357 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে 38.9 38.9 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক পারদের। আচ্ছা, তরল ধাতু তাহলে পারদ। এটা হচ্ছে সব থেকে ভারী তরল ধাতু। যদি বলা হয় সবচেয়ে হালকা তরল ধাতু, লিখবে সব থেকে হালকা তরল ধাতু। সব থেকে হালকা তরল ধাতু হবে গ্যালিয়াম। নামটা বললাম, সব থেকে হালকা তরল ধাতু হচ্ছে গ্যালিয়াম। সব থেকে হালকা তরল ধাতু হলো গ্যালিয়াম। সব থেকে হালকা তরল ধাতু গ্যালিয়াম। সব থেকে হালকা তরল ধাতু হচ্ছে গ্যালিয়াম। এখন লিখবে নোবেল মেটাল তাদের বলা হয়। নোবেল ধাতু বলতে পারবে? এগুলো হচ্ছে আরো কয়েকটা আছে, আমি লিস্ট একটা পাঠিয়ে দেবো। নোবেল মেটাল কাদের বলা হয়? ধাতু ও ধাতুর উভয় গুণ বর্তমান থাকে। ধাতু ও ধাতুর উভয় গুণ বর্তমান থাকে। প্রথমে অপশন দিয়ে লিখবে অ্যান্টিমনি। অ্যান্টিমনি জানতে শুনেছিল? তারপর লিখো লোহার গলনাঙ্ক। পনেরোশো 35 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসে জল গরম মানে ঠান্ডা হয়। লোহার গলনাঙ্ক হচ্ছে 1535 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, দার্শনিক গুণ কাকে বলা হয়?
দার্শনিক উল বা ফিলোজফার উল লিখে রাখবে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড দার্শনিক উল। এরপর কয়েকটা ধাতু আছে, সেই ধাতু সম্পদ ধাতু যেগুলো নিয়ে বলবো। আচ্ছা বলো তো, সব থেকে তাপের সুপরিবাহী, তাপ ও তড়িতের সুপরিবাহী কোন ধাতুটি সবচেয়ে তাপ ও তড়িতের সুপরিবাহী? হুম, আচ্ছা রূপা, সিলভার, সিলভার। আচ্ছা রকেটে এক ধরনের হাইড্রোজেন রাখা হয়, তরল হাইড্রোজেন, শুনেছো? একটা উদ্ভিদ রাখা হয় ক্লোরেল্লা, কেন? রকেটে চাপিয়ে নিয়ে কি দেবে? রকেটে ব্যবহৃত তরল অধাতু লিখে রাখবে। তরল হাইড্রোজেন, রকেটে ব্যবহৃত তরল অধাতু হচ্ছে তরল হাইড্রোজেন। হুম? কারণ হচ্ছে ওখানে অক্সিজেন একটি যদি অধাতু, মানে ওখানে অ্যাকচুয়ালি উদ্ভিদ এবং প্রাণী শ্বাস নিতে যাতে অসুবিধা না হয়, ঠিক আছে, ওই জন্য তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। অক্সিজেন একটি অধাতু ধর, যাতে করে উদ্ভিদ এবং প্রাণীর শ্বাস নিতে অসুবিধা হতে পারে, দুটোই। মানে ক্লোরেলা নামক উদ্ভিদটা রাখা হয় যাতে করে ওই অক্সিজেন বেশি সাপ্লাই দিতে পারে। ক্লোরেলা উদ্ভিদ, ক্লোরেলা। এই উদ্ভিদটা রাখা হয় রকেটে। আচ্ছা বায়ুমণ্ডলের কোন স্তরে এইগুলো চলে রকেট? যে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে কি মণ্ডল বলা হয় বাংলায়? শান্ত কেন বলা হয়? ভালো করেছি তো, মনে আছে। আচ্ছা বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায়? মানে এক্সোস্ফিয়ারই হবে। এখান থেকে কয়েকটা এমসিকিউ দেখছি। লোহার প্রধান আকরিক হেমাটাইট। সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এগুলো বলছে জলের থেকেও হালকা। বিশুদ্ধ লোহায় মরচা পড়ে না, ঠিক আছে। লিখে রাখো মরিচা হলো শোধক, মরিচা হলো শোধক, ফেরিক অক্সাইড। যে চ্যাপ্টার গুলো পড়াচ্ছি এগুলো বাড়িতে কোনো জায়গা থেকে পড়বে না, কোনো যদি বই তোমার থাকে, ঠিক আছে, কারণ যে জায়গাগুলো পড়ানো হচ্ছে সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সিলেবাসটা লিখে মার্ক করবে কোন জায়গাগুলো পড়ানো হচ্ছে।
তো সেই জায়গা থেকে এমসিকিউ গুলো আমি দিয়ে দেবো, যেমন এটা থেকে এমসিকিউ আমি আজকে দিয়ে দেবো। এটা সংকেতটা লিখে রাখবে তো লিখে রাখো। 2H2O। কলঙ্কহীন ইস্পাতে কখনো মরিচা পড়ে না। কখনো মরিচা পড়ে না। কলঙ্কহীন ইস্পাত, কলঙ্কহীন ইস্পাতে কখনো মরিচা পড়ে না। এটা তোমার দিল্লিতে যে কুতুব মিনার আছে তার পিছনের দিকে একটা আয়রন পিলার আছে, বহু বছর পুরনো, এখনো পর্যন্ত মরিচা লাগে। যেটাকে মেহেরুলি পিলার ইনস্ক্রিপশন বলা হয়। রাজা চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার নিয়ে বলা আছে মেহেরুলি পিলার ইনস্ক্রিপশন। ওই যে কলঙ্কহীন ইস্পাত, তাহলে বেশি জিজ্ঞেস করুন। এরপরে যে কয়েকটি তোমার কয়েকটি সংকর ধাতু, লেখা রাখো। স্টেনলেস স্টিল কয়েকটি সংকর ধাতু, পরীক্ষায় যেগুলো বেশি আছে। স্টেনলেস স্টিলে কি কি থাকে? দেখো আয়রন, আয়রন, ক্রোমিয়াম, প্লাস নিকেল, Fe প্লাস Cr প্লাস Ni। ব্রোঞ্জে কি থাকে বলো তো? ব্রোঞ্জ প্রথম যে ধাতু আবিষ্কার হয়েছিল সেটা কি বলো? প্রথম ব্রোঞ্জ, প্রথম ধাতু পৃথিবীতে। মানুষ যে প্রথম ধাতু ব্যবহার করেছিল কি? প্রথম ধাতু বলছো বলো? তামা, তামা। পৃথিবীতে কোন ধাতুটা বেশি আছে সবথেকে? অ্যালুমিনিয়াম।
শুনছেন? তাহলে কয়েকটা সম্পদ ধাতু যারা বলছিলাম, স্টেনলেস স্টিল আছে, তারপর ধরো লিখে রাখো যেগুলো বেশি আছে, পিতল আছে, পিতলে কি থাকে? ব্রোঞ্জটাই তোমরা বলতে পারলে না, সবাই আসেনি। আমার সাথে টিন মিশিয়ে প্রথম ব্রোঞ্জ বানিয়েছিল মানুষ, ঠিক আছে? আমার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ, হ্যাঁ। ঠিক আছে, আমার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করেছিল। বাকি সম্পর্কগুলো একসাথে লিস্ট করে দেবো, অনেকগুলো আছে। পিতল কিসের সাথে হয়েছে? হ্যাঁ, পিতল আমার সাথে জিঙ্ক, ব্রাদার ইন ক্লাস মনে থাকে যদি। পিতল হয়েছে আমার সাথে জিঙ্ক। ম্যাথমেটিক্স এর সময় বেসগুলো একটু শিখবো। আমরা পার্সেন্টেজের সাথে যদি রেসিপ্রোকেশনটা করো, তার সাথে অ্যাভারেজ, তিনটে চ্যাপ্টার করলে তার সাথে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আর ডেরিভেটিভ ডিসকাশন, এই জায়গাগুলো আমরা আগে ফোকাস করে করি, যাতে করে বিগত বছরে যে যে জায়গাগুলো তোমাদের ফোকাস করতে, যে জায়গাগুলো মেন কোশ্চেন যেগুলো আমাদের বেশি করতে, তারপর আবার এক্সট্রা ক্লাসে যেগুলো হবে সেগুলো আসতে খুব নিতে হবে, বুঝছো? এই তোমাদের তো ক্লাস 9 10টা নিয়ে 8 9 10 অ্যাকচুয়ালি 10 এর চ্যাপ্টার গুলো থেকে বেশি থাকে, বাকি 8 9 থেকে কম কম আসে। ওটাতে আছে খালি। দেখছেন দিদি, দিয়ে এনজয় আছে শুরু আছে ওকে কাজ করতে দাও, যেগুলো নেই সেগুলো বাদ দিয়ে দেবো, একদম পার্সেন্টেজ এই হয়ে যাচ্ছে বাদ দিয়ে previous year দেখো 20টা অঙ্ক আছে। দেবযানী নতুন করে জয়েন করো তো। ওইগুলো এখানে আছে।